ছেলেমেয়েরা 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষার ডেট তোমাদের সম্ভাব্য ডেট জানিয়ে দিল। আমরা গ্রামগঞ্জে দেখবে যখন আমাদের কলকাতা দলের যাত্রা হয় তখন সেই যাত্রার ক্ষেত্রে ঘন্টা পরে দেখবে 1 নম্বর ঘন্টা, 2 নম্বর ঘন্টা, 3 নম্বর ঘন্টা। আমাদের বোধহয় সেই 3 নম্বর ঘন্টা বেজে গেল। আমরা প্যান্ডেলের মধ্যে যাত্রা দেখতে গিয়ে যখন 3 নম্বর ঘন্টা বেজে যেত তখন আশেপাশের যাদের সঙ্গে একটু আধটু কথা বলতাম সেই কথা বলাও বন্ধ হয়ে যেত যখন 3 নম্বর ঘন্টা বাজতো যাত্রা দেখতে গিয়ে। তো সেই রকমই আমাদেরও ঘন্টা বেজে গেল। আমরাও সেইভাবে আমাদের প্রস্তুতি নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি তোমাদের অনেক ছেলেমেয়ের রিকোয়েস্টে আমাকে মাঝে মাঝে আসতে হয় অক্সিজেন দেওয়ার জন্যে। যারা নেগেটিভ ছেলে মেয়ে তারা যাতে পজিটিভ হয়, যারা শুধু সমালোচক, শুধু নেগেটিভ সমালোচনা করে তাদের জন্য আমার এই ভিডিও নয়। তো এক্ষেত্রে আমি বলবো যে ঘন্টা 3 নম্বর পড়ে গেছে, ছেলেমেয়েরা 3 নম্বর ঘন্টা পড়ে গেছে। আমাদেরকে স্বপ্নের সঙ্গে আমাদের শ্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে, স্বপ্নের সঙ্গে শ্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে, শয়ে শয়ে মেলাতে হবে। মনে রাখবে ঝটকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষক যার নাম হচ্ছে বিকাশ দিব্যকীর্তি, তিনি এই শব্দটা বারে বারে উচ্চারণ করেন যে লাইফে ঝটকা আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ এই শব্দটি তার কাছ থেকেই পেয়েছি। তো আমরা যারা এসএসসি দেবো তাদের লাইফে কিন্তু বিরাট ঝটকা আসছে। বিশাল প্রতিকূলতা, বিশাল বাধা, সেটাতে ঝটকা। 8 বছর ধরে কোনোরকমভাবে এসএসসি হয়নি, এটা MA BEd করা ছেলে মেয়েদের কাছে, PhD করা ছেলে মেয়েদের কাছে, নেট সেট পাওয়া ছেলে মেয়েদের কাছে এটা একটা বিশাল বাধা। কারণ যখন পরীক্ষা প্রতি বছর হতো, কত এই যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা, কত ছেলেমেয়েরা সেই সময় তারা শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে পেরেছে। আর সেই সময়কার থেকে বহু ছেলে মেয়ে আছে যাদের থেকে অনেক যোগ্যতাবান ছেলে মেয়ে, কিন্তু তারা বেকারত্বের যন্ত্রণা তাদেরকে প্রতিনিয়ত দগ্ধ করছে। এটাও তো একটা ঝটকা বলা যেতে পারে। তো এই বাধাই তোমাকে যেন তৈরি করতে পারে, এই বাধাই যেন তোমার ভিতরে যেন আগুন, তোমার ভিতরে সেই তবু আগুন বেনি মাধব আগুন জ্বলে কই, এই আগুন তোমার ভিতরে আসতে হবে। আমরা জানি যে ইংরেজি সাহিত্যের জন মিল্টন বলে একজন বিখ্যাত কবি ছিলেন, তোমরা সবাই জানো নিশ্চয়ই। জন মিল্টন যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন বা বিশ্ববিদ্যালয়ে উত্তরকালে তার যখন সাহিত্য নিয়ে বিচরণ, তখন তার যে লিসিডাস, তার যে কোমাস বা ইল ফিলোস্ট্রাটো, এই ধরনের যে কাব্য জগতের বা কবিতা জগতে তার যে বিচরণ,
এই সৃষ্টিগুলি তার হাত দিয়ে যখন বেরিয়ে আসছে, তখন তার কিন্তু তার যে বিরাট যে নামডাক বা বিশাল কৃতিত্বের ব্যাপার তা নয়। জন মিল্টন যখন অন্ধ হয়ে গেলেন, তার জীবনের তো 3টে পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে রাজনীতির মধ্যে ছিলেন, তৃতীয় পর্যায়ে যখন তিনি অন্ধ হয়ে গেলেন, তখন সেই অন্ধ অবস্থা তার জীবনে একটা ঝটকা। অন্ধ অবস্থায় তার জীবনে বিশাল বাধা। সেই বাধাকে অতিক্রম করে জন মিল্টন তিনি লিখলেন তার জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কাব্য এবং বিশ্ব জগতের মধ্যে প্রথম সাহিত্যিক মহাকাব্য প্যারাডাইস লস্ট। তারপরেই লিখলেন প্যারাডাইস রিগেন্ড, তারপরেই লিখলেন স্যামসন অ্যাগনিস্টাস। অর্থাৎ তাঁর শ্রেষ্ঠ 3টি সৃষ্টি বেরিয়ে এসেছে প্রচণ্ড বাধা। সেই বাধা এবং বাধাকে অতিক্রম করার মানসিকতার মধ্য দিয়ে। অন্ধ অবস্থায় তিনি লিখতে পারতেন না, তার ভাইপো ফিলিপ লিখে দিত। ছেলেমেয়েরা মিল্টনের কথা ভাবো, ভাবো তুমি দশরথ মাঝির কথা। নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাকে নিয়ে সিনেমাও বানানো হয়েছিল। তার স্ত্রী ছিল ফাল্গুনী। সেই স্ত্রী খাবার দিতে গিয়ে পাহাড় থেকে সে পড়ে গেছিল এবং তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা গেল না, কারণ সেই পাহাড় ডিঙিয়ে তার তো সেই চিকিৎসা করার আগেই সে তো মারা গেল। তা সেই দশরথ মাঝি তার জন্যে পাহাড়কেই, তার স্ত্রীর মৃত্যুর পর পাহাড়কেই তিনি ভেদ করে দিয়েছিলেন। তোমরা দেখবে ভারতবর্ষের বিখ্যাত স্যার, যাকে আমি খুব রেসপেক্ট করি, খান স্যার, দেখবে মাঝে মাঝে বলে যে পাহাড় ভেদ করে দেবো, আমরা বিহারের ছেলে বটি, এই কথা বলেন। তো ওই দশরথ মাঝি তিনি পাহাড় ভেদ করে দিয়েছিলেন, অর্থাৎ পাহাড় ভেঙে তার ভিতর দিয়ে রাস্তা তিনি তৈরি করেছিলেন গ্রামের মানুষের, যাতে তার স্ত্রীর মতো কার যেন ওইভাবে অবেলায় চলে যেতে না হয়। মনে রাখবে, তিনি কখনোই পাহাড় ভেদ করতে যেতেন না যদি না তার স্ত্রী ফাল্গুনী মারা যেত ঝটকা। দশরথ মাঝি বলেছিলেন যে আমি যখন পাহাড় কাটছি তখন লোকে আমাকে পাগল বলতো, কিন্তু আমি জানি যে আমার এই দৃঢ় সংকল্প আমাকে একদিন আমার লক্ষ্যে পৌঁছে দেবেই। এই যে দশরথ মাঝির যে মনের জোর এবং সেই সঙ্গে তার জীবনে প্রচণ্ড বাধা, এই বাধাটাই মনের জোর আরও বেশি করে তার নিয়ে এসেছে। আমি প্রত্যেককে বলবো যে এই সময়ে তুমি দশরথ মাঝি হয়ে যাও, ভাবগতভাবে এই সময় তুমি হয়ে যাও মিল্টন। অন্ধ অবস্থায় তিনি লিখছেন, তখন তার শ্রেষ্ঠ কাব্য লেখা হলো প্যারাডাইস লস্ট। প্রচণ্ড বাধা। মনে রাখবে, তোমার স্বপ্নকে সার্থক করতে গেলে তার জন্যে তার সঙ্গে শ্রমের দরকার। শ্রম বলতে এখানে আমরা তো কায়িক শ্রম বলবো না, শ্রম বলতে তোমার অনুশীলনের শ্রম, তোমার পড়াশোনার ক্ষেত্র, সেটাকে তোমাকে বাড়িয়ে নিয়ে যেতেই হবে। আমি তোমাদেরকে বলেছিলাম আগের একটি অক্সিজেনের সময় যে আমাকে দেখো তোমরা, আমার চেহারা আরও শুকিয়ে যাবে, আরও খারাপ হয়ে যাবে। তো হলো তো কার তাতে কি এসে গেছে? আমার হয়েছে, আমার চেহারা আরও শুকিয়ে যাক, মরে তো যায়নি, বেঁচে আছি তো। আমি তোমাদেরকে বলেছিলাম যে ছেলে যখন পড়ে তার সঙ্গে মাকে রাত জাগতে হয়। ছাত্রছাত্রী যখন পরীক্ষার জন্য, কঠিন পরীক্ষার জন্য তারা যখন তৈরি হয় রাত দিন জেগে, তাদের যিনি গাইড তিনি ঘুমালে হয় না,
তাকেও রাত জাগতে হয়। সেই জন্য তোমাদেরকে বলেছি, দেখবে যে রাত 12টা 1টা পড়াশোনা কেন্দ্রিক যা কিছু বক্তব্য আছে তুমি আমাকে রাত 1টা অবধি তুমি হোয়াটসঅ্যাপে বলবে বা ফোন করবে, কোনো অসুবিধা নেই। মনে রাখবে এই যে কথাটি বললাম, যে ছেলে যখন কঠিন পরীক্ষা দেবে তখন তার সঙ্গে তার মাকেও জাগতে হয়। একজন গাইড তিনি শুধু বাচনবাগিস হলে হয় না, তাকেও তাদের সেই সহযাত্রীর ভূমিকা নিতে হয়। যদিও তাকে পরীক্ষা হলে ঢুকতে দেবে না, তবুও তো পরীক্ষা হলের সেই বাইরে পর্যন্ত তাদের শক্তভাবে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার জন্য তাদের যে মনোবল, সেই মনোবলটা তাকে বজায় রাখতেই হবে, শুধু মুখের কথা নয়, একজন গাইডের কার্যকারিতার মধ্য দিয়েও। আমি প্রত্যেককে বলবো, তোমরা নেপোলিয়নের কথা জানো, তোমরা কতটা জানো আমি জানি না। নেপোলিয়ন তিনি যুদ্ধ যখন লাগতো তখন তিনি ঘোড়ার ওপরেই তিনি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়ে আবার তার মধ্যে এনার্জি এসে বা তার মধ্যে সেই স্পিড এসে তিনি আবার যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন, বা তার সঙ্গে যে সৈন্যরা ছিল তারা অনুপ্রাণিত হতো নেপোলিয়নের দ্বারা। আমি প্রত্যেককে বলবো, নেপোলিয়নের মতো হও। নেপোলিয়নের মতো তোমাকে প্রত্যক্ষ কোনো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যেতে হবে না, তোমাকে পড়াশোনার যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে হবে। ঘুম তোমার কমাও। নেপোলিয়ন কি ঘুমাতো না? নেপোলিয়ন কি নরম বিছানায় তিনি কি ঘন্টার পর ঘন্টা ঘুমাতেন না? কিন্তু যখন যুদ্ধ লাগতো তখন নেপোলিয়ন তিনি তাঁবুতে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নিতেন, কিংবা ঘোড়ার পিঠে চেপে সেখানে বসে বসে ঘুমিয়ে নিতেন। কিছুক্ষণের জন্য ঝিমিয়ে নিয়ে আবার তিনি তার মধ্যে সেই গতি বা বেগবান হয়ে তিনি এগিয়ে যেতেন প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করতে। মনে রাখবে, তুমিও কিন্তু একটা যুদ্ধক্ষেত্রে যোদ্ধা, তুমি বীর যোদ্ধা। তোমাকেও সেই বীরত্ব বজায় রাখতে হবে। সেই বীরত্ব বজায় রাখতে গিয়ে তোমাকে অনুশীলন, তা সেটা করতে গেলে তো আর ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে নিলে হবে না। তোমাকে পড়াশোনার ক্ষেত্রের মধ্যে নেপোলিয়ন হতে হবে। আমি প্রত্যেককে বলবো, মিল্টন হও, দশরথ মাঝি হও, নেপোলিয়ন হও, রগর করো না। ছেলেমেয়েরা রগর করো না। খুব গুরুত্বপূর্ণ শব্দ বললাম, রগর শব্দটি। এই রগর শব্দটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এটি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন অন্য কোনো ক্ষেত্রে। আমি এখানে অন্য ক্ষেত্রে সেটি নিয়ে আসছি, যে রগর করো না। রগর করলে তুমিই মরবে। তুমি তো ওই বাড়ির আর 5 জনকে মারবে, আর সেই সঙ্গে তো নিজে মরবেই। রগর করো না। রগর খুব ইম্পর্টেন্ট শব্দ। জয়দীপ স্যার এটা পোস্ট করেছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে। তা আমার আজকে রগর শব্দটা মনে পড়ে যাচ্ছে এই ক্ষেত্রে। একটা মরুভূমি, সেই মরুভূমির মধ্যে কোনো গাছ নেই, ধুধু মরুভূমি, শুধু বালি আর বালি। হঠাৎ দেখা গেল যে সেই মরুভূমির মধ্যে একটি মাত্র সবুজ গাছ দাঁড়িয়ে আছে। 8 বছর ধরে ছেলে মেয়েরা মরুভূমি। 8 বছর পর 2025 সালে হঠাৎ তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ একটি সবুজ গাছ। 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। আর তুমি চালাচ্ছ একটি গাড়ি, লরি। তাহলে তুমি কি করবে? তুমি সেই গাছটার ওপর দিয়ে গাড়িটা চালিয়ে দিলে রগর করে। যে সবুজ গাছটা
একটি মাত্র গাছ রয়েছে, সেই গাছের ওপর দিয়ে লরিটাকে চালিয়ে দিল। জানো, তার বাঁ দিকে চালানো যেত, ডান দিকে চালানো যেত, নিয়ে গাছটাকে বাঁচানো যেত, গাছের সেই ছায়াতে বিশ্রাম নেওয়া যেত। গাছটার ওপর দিয়ে রগড় করে লরিটা চালিয়ে দিল। বলো না, তুমি যদি 7ই সেপ্টেম্বরের সেই গাছের ওপর দিয়ে তোমার লরিটিকে চালিয়ে দাও, 14ই সেপ্টেম্বরে সেই গাছের উপর তোমার লরিটিকে চালিয়ে দাও রগড় করে, তাহলে মনে রাখবে সর্বনাশটা তোমার হবে এবং তোমার পারিপার্শ্বিক ক্ষেত্রের মধ্যে হবে। গাছটাকে বাঁচাও। গাছটাকে বাঁচাতে গেলে তোমাকে ওই গাছটার সঙ্গে হাত মেলাতে হবে। গাছটাকে বাঁচাতে গেলে ওই ধুধু মরুভূমির ওই রুক্ষ বালিকে অতিক্রম করে গাছের পাতাগুলোকে, গাছের ডালপালাগুলোকে সম্মান দিতে হবে। ছেলে মেয়েরা 8 বছর ধরে পরীক্ষা হয়নি, সেই 8 বছর ধরে যে পরীক্ষা হয়নি সেইটা আর আমার মাথায় থাকবে না। আমি পেয়েছি একটা গাছকে, সেই গাছটাকে আমাকে বাঁচাতেই হবে, কারণ সে বাঁচলে আমি বাঁচব, সে বাঁচলে আমি অক্সিজেন পাব, সে বাঁচলে আমার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন আছে, আমার বাবা আছেন, আমার মা আছেন, আমার অসুস্থ দিদা আছেন, আমার বাড়ির দারিদ্র আছে, আমার বোন আছে যারা কোনো বিয়ে হয়নি, এই সমস্ত পারিপার্শ্বিক ক্ষেত্র বাঁচবে। আর গাছটার ওপর দিয়ে রগড় করে গাড়িটা চালিয়ে দিলে আমি অক্সিজেনের অভাবে শেষ হয়ে যাব। ছেলেমেয়েরা, গাছটাকে মেরে ফেলো না রগড় করে। আমার কথার ইনার মিনিং নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইলাম তোমাকে। আমরা বলবো যে তোমার বাবার কত কোটি টাকা সম্পত্তি আছে, যারা বড়লোক ঘরের ছেলে মেয়ে আছো, যার হয়তো বড়লোক ঘরের বিয়ে হবে, তাদের জন্য বলি যে আমার বাবার এ আছে, আমার দাদুর এ আছে। মনে রাখবে তোমার বাবার যেটা আছে, তোমার স্বামীর যেটা আছে, সেটা সম্মানের। তোমার কি আছে সেটার মধ্যে ব্যক্তিত্ব, তোমার কি আছে সেটার মধ্যে আত্ম অস্তিত্ব। সম্মানের জিনিস নিয়ে মনে রাখবে আত্ম অস্তিত্বকে ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়া যায় না। আত্ম অস্তিত্ব বাজার করতে পারে না। স্বামীর টাকা দেখিয়ে তুমি যখন 5 জনকে দেখাবে যে আমি গয়না পেয়েছি স্বামীর কাছে, শাড়ি পেয়েছি, যেটাই পাও না কেন সেটা সম্মানের অবশ্যই, কিন্তু যখন কোনোটাই তোমার ইনকামের নয়, তখন মনে রাখবে তাকে আমরা দাসী বলি। যখন একটি ছেলে নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পরও, অর্থাৎ যার বয়স 35 বছর, যার বয়স 37 বছর, সে যখন ক্রমাগত বাবার কাছে হাত পাচ্ছে, তখন তাকে আমরা বলি ফ্যামিলির ভিখারি। তুমি আমার কথাটা মানো বা না মানো, বাস্তব কিন্তু এই কথাটাই বলে। এখন ভাবের আলোকে, ফানুস বেলুনের আলোকে অনেক কিছু তুমি ভাবতে পারো, কিন্তু তুমি ওই বাড়ির চাকর আর তুমি এই বাড়ির দাসী। নিজের ব্যক্তিত্ব, নিজের আত্ম অস্তিত্ব বজায় রাখতে গেলে বাবারটা রইল, আমারটা আমার। বাবারটা সম্মানের, স্বামীরটা অবশ্যই সম্মানের, কিন্তু আমারটা আমার। তার টেস্টই আলাদা, তার স্বাদই আলাদা। আমি প্রত্যেককে বলবো, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। ছেলে মেয়েরা, এই সোনা ফলাতে তোমাকে হবেই। এই 1 মাস ধরে তুমি লোহা ফলিও না, 1 মাস ধরে তামা ফলিও না, 1 মাস ধরে তুমি রূপো ফলিও না।
এই 1 মাস তুমি সোনা ফলানোর ব্রতে তুমি দীক্ষিত হও। তোমার ওই জমিতে সোনা ফলাতে হবে, তার জন্যে তোমার লাঙলকে, তার জন্যে ওই জমির মাটিকে, তার জন্যে ওই জমির আলকে, একদম কৃষিক্ষেত্রে কথা বলছি, ওই জমিতে ঠিকমতো জল দেওয়া, ওই জমিরকে ঠিকমতো কর্ষণ করা, সেইগুলো তোমার এখন কাজ। এই 1 মাস ধরে তুমি স্বপ্ন রাখো যে লোহা নয়, তামা নয়, সোনা আমি ফলাবই। তাহলে সোনা আমি ফলাবই, এটা ভেবে 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 রাত্রি 1টা অবধি ভেবে নিলে, নির্মাণ শরীরে অক্সিজেন শুনে তার পরের দিনে 10টার পর ঘুম থেকে উঠলে আবার পরের দিনে ভাবতে আরম্ভ করলে, মনে রাখবে তোমার ওই জমিতে 20টা ফলবে। ওই জমিতে মনে রাখবে সোনা ফলবে না, ওই জমিতে 20টা ফলবে। ওই জমিতে ড্রেনের যে পচা যে নোংরাগুলো আছে সেইগুলো ফলবে ওই জমিতে। ওই জমিতে আগাছা ফলবে। কোনো জমিতে ঠিকমতো কর্ষণ না হলে দেখবে সেই জমিতে আগাছা হয়, যেগুলো দিয়ে আমরা আমাদের জীবন ধারণ করতে পারি না। আর আমরা যদি সেই জমিকে ঠিকমতো কর্ষণ করি, তাহলে ধান ফলে, পটল ফলে, বিভিন্ন সবজি ফলে, যার দ্বারা আমরা জীবিকা নির্বাহ করতে পারি। আমি তোমাদেরকে বারবার আগে বলেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু হবার ভান দেখিও না, মাদার টেরিজা হবার ভান দেখিও না। আমার বাড়িতে দেখো তোমরা একবার, একটা ফটো রয়েছে, দেখতে পাচ্ছ যে এপিজে আব্দুল কালাম, দেখতে পাচ্ছ আয়নার মাঝখানে চেতনা আছে, আয়নার মাঝখানে বহু বছর ধরে এই ফটো আছে। উনি বলেছিলেন যে ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখো তার স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। ওনার আদর্শ, ওনার কর্মপ্রণালী সমগ্র দেশ নিয়ে। আর আমি তো এত বড় মাপের, এত বড় মানসিকতার আমি তো মানুষ নই। আমি ছোটোখাটো একজন মানুষ, ছোট মনের একজন মানুষ। ফলে আমি আমার স্বপ্নটাকে আমি ভাববো আমার ক্ষেত্র অনুযায়ী। তাতে নিশ্চয়ই আমি অপরাধী নই। আমি ওনার মতো মহান না হতে পারি, কিন্তু আমি অপরাধী নই। আমি সেখানে সমাজের কোনো ক্ষতি না করে, যদি আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে, আমি যদি না ঘুমিয়ে পড়াশোনা করি, তাহলে সেটা আমার জন্য হোক, কিন্তু আমি তো কারো ক্ষতি করিনি। তাহলে এপিজে আব্দুল কালাম তিনি না ঘুমিয়ে যে স্বপ্ন যেটা কার্যকারিতা করলেন, সেটা দেশের জন্য করলেন। আর আমি আমার জন্য করব, আমার ফ্যামিলির জন্য করব, দেশের জন্য করতে পারবো না। তাতেও তো এপিজে আব্দুল কালাম বলবেন যে আপনি আমার মতো না হতে পারেন, তুমি আমার মতো না হতে পারো, কিন্তু তুমিও তো একজন মানুষ, তুমি তো কিছু করলে, কিছু না কিছু তো করছো। সমাজে গিয়ে তো বোম মারোনি তুমি, তুমি আনসোশ্যাল হতে পারো, কিন্তু অ্যান্টি সোশ্যাল তো নও। তাহলে আনসোশ্যাল হয়ে থাকো। রবীন্দ্র জন্মজয়ন্তীতে কে যেতে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে নজরুল জন্মজয়ন্তী যেতে? এসএসসি পড়া করো, না ঘুমিয়ে যেটুকু প্রচণ্ড প্রয়োজন সেই ঘুম ছাড়া বাকি ঘুমকে উড়িয়ে দাও তুড়ি মেরে, পড়ো। চাকরি পাওয়ার পর প্রতি বছর 10 বার করে রবীন্দ্র জন্মজয়ন্তী করবে ছেলে মেয়েরা, এটাই বাস্তব। ওই ফানুস বেলুনটাকে হাওয়াটা কমাও, বেলুনটা থেকে বেলুনটাকে মাটিতে নামাও, নিয়ে জমিটাকে চেনো, যেখানে সোনা ফলবে, অর্থাৎ ফসল ফলবে। আমি প্রত্যেককে বলবো, এগিয়ে চলো, চড়ই বেতি, প্রচণ্ড সংগ্রাম করতে হবে তোমাকে, কঠিন লড়াই, বিশাল কঠিন লড়াই, আমাদেরকে জিততে হবে।
আমার সেই প্রচলিত কথা, আমি যেটা বারবার বলি, আমার দুটি সংলাপ মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে স্পোর্টসের মাঠে দৌড়াতে যখন নেমেছি, আমি 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 যখন নেমেছি দৌড়াতে, তখন ওই ফিনিশিং পয়েন্টের লাল ফিতেটা আমি ছুঁয়েই ছাড়ব। ওই লাল ফিতেটা ছুঁয়েই ছাড়ব নয়, আমি সবার আগে আমি লাল ফিতেটা ছুঁয়েই আমি প্রথম হব। মাঠে যখন দৌড়তে নেমেছি, আমি ওই লাল ফিতেটা ছুঁয়েই ছাড়ব। তার জন্যে আমাকে 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 ক্রমাগত আমার ঘুমকে তাড়িয়ে, আমার প্রতিবেশীকে মারিয়ে, আমার বন্ধুবান্ধবকে তাড়িয়ে আমাকে তার জন্যে ধ্যানস্থ হতে হবে। একজন সাধকের মতো, একজন খ্যাপা সন্ন্যাসীর মতো আমাকে সাধকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এই একটা মাস। কারণ আমাকে সবার আগে লাল ফিতেটা ছুঁতেই হবে। ছেলে মেয়েরা স্বপ্ন দেখো মাঠে তুমি দৌড়ানোর জন্যে। 7 তারিখে মাঠে তোমার দৌড় আছে, আর 14 তারিখে মাঠে দৌড় আছে, দুটো দৌড় আছে। তার আগে রীতিমতো তোমাকে অনুশীলন করতে হবে। একজন স্পোর্টসম্যান যিনি ওই ফাইনালে মাঠে গিয়ে লাল ফিতেটা ছোবেন, প্রথম হবেন, এই স্বপ্ন দেখছেন, তাকে দৈনিক ভোরবেলায় উঠে তাকে ক্রমাগত যাবতীয় প্রতিকূলতাকে অতিক্রম করে তাকে অনুশীলন করতে হয়। কত কত কষ্ট হয়, তার শরীরের কত পরিশ্রম হয়, তবুও সে অনুশীলন থেকে এক বিন্দু সরে না। তোমার এখন সেই অনুশীলনের সময়। গাছে যখন উঠেছি, MA পাস যখন করেছি আমি, BEd ডিগ্রি যখন করেছি আমি, গাছে তো উঠে পড়েছি আমি। PhD যখন করছি আমি, গাছে আমি উঠে পড়েছি। তাহলে গাছের ওই গোড়াতে থাকবো না, গাছের ওই মিডিলেও থাকবো না, আমি গাছের মগ ডালে উঠব। আমি গাছের মগ ডালে উঠেই দেখিয়ে দেবো যে আমি সেরা ছেলে মেয়েরা। তার জন্যে আমার হাত পা ছিঁড়ে যাবে। তার জন্যে একটা ডাল ধরার পর সেই ডালটা ভেঙে যেতে পারে, আবার অন্য ডাল সঙ্গে সঙ্গে ধরবো আমি। কিন্তু আমি ক্রমাগত আমি চেষ্টা করে যাব মরিয়া হয়ে, আমার শ্রম দিয়ে, আমার অনুশীলন দিয়ে মগ ডালে উঠেই আমি ছাড়ব। গাছে যখন উঠেছি, ছেলে মেয়েরা প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল। অনুশীলন এর কোনো ট্যাবলেট বাজারে পাওয়া যায় না। সকাল থেকে উঠেই পড়তে বসো। সমস্ত টিউশনি পাতি যারা করো তারা সব কিছু বন্ধ করে দাও। একটা ঘরের মধ্যে ঢুকে থাকো। তোমার মামার সঙ্গে সম্পর্ক ছাড়ো। 3টে মামা। এক হচ্ছে তোমার মায়ের ভাই কিংবা দাদা আছে, 2 হচ্ছে চাঁদা মামা, 3 হচ্ছে সূর্যি মামা। সব মামাকে ছাড়ো, তুমি সব মামাদেরকে বাদ দাও। তোমার ঘরের ওই রুমটিকে তুমি তোমার সাধনার ক্ষেত্র তৈরি করো। তুমি একজন সাধক হও। তোমার বইপত্রগুলোকে নিয়ে তুমি অনুশীলন করো এমনভাবে যে রাত্রে স্বপ্ন দেখতে পারো যেন কোন বইটার কি কালার, কোন বইটার তার প্রচ্ছদের কি কালার, সেইগুলো তোমার স্বপ্নে যেন আসে। আমি প্রত্যেকের প্রতি বলবো যে এই অনুশীলন, এই পরিশ্রম তোমার হোক। তুমি শুকিয়ে যাও, তুমি মরবে না, আমি জানি, আমি মরিনি তো। তুমি মরবে না, তোমার কিচ্ছু হবে না। SSC পরীক্ষার পর তুমি 14 ঘন্টা একবার ঘুমাও, কিন্তু এখন তুমি ঘুম কমাও। তুমি নেপোলিয়ন হও। তুমি ঘুম আসছে, তুমি মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখো যে 8 ঘন্টার মধ্যে উঠে যাব।
তোমার কিচ্ছু হবে না। আধ ঘন্টা উঠবে, আবার দেখবে পড়ার নেশা চলে আসবে। শুধু নেশাটা জাগাও, আমার ঘুম হয়নি রে, আমার খাওয়া হয়নি রে, আমার ওই নরম বিছানায় শোয়া হয়নি রে, এইগুলোকে বর্জন করো। আমার এইটা পড়া হয়নি, আমাকে একটু চঞ্চলতা বাদ দিতে হবে। তোমাকে প্রচণ্ড চঞ্চল হও না, একটু স্থির রাখো মাথাটা, কর্মক্ষেত্র বাড়াও, কিন্তু যেন তোমার মধ্যে শুধু চঞ্চলতা এলো আর পড়াশোনা হচ্ছে না, খালি এই বইটা ওই বইটা উল্টাচ্ছ, মনে রাখবে তার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তার। শুধু চঞ্চল হয়ে শুধু এই বইটা ওই বইটা উল্টে বেড়াচ্ছে। অনুশীলন করো নিজের মাথাটা ঠান্ডা রেখে, অনুশীলনের গতি বাড়াও, মাথাটা ঠান্ডা থাকুক। প্রত্যেকের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা রইল। আমার ছেলে মেয়েরা, যারা প্রত্যক্ষ ছেলে মেয়ে, যারা পরোক্ষ ছেলে মেয়ে আছো, প্রত্যেকের জীবনে তোমরা সফল হও। তোমরা সফল হলে মনে রাখবে, আমি বা আমার মতো অনেক স্যাররা আছেন যারা আনন্দিত হবেন, যারা খুশি হবেন তোমাদের সফলতা দেখে। কারণ তোমরা প্রচণ্ড যোগ্যতাবান ছেলে মেয়ে। তোমরা আমাদের থেকে কত যোগ্যতাবান ছেলে মেয়ে। আমরা যারা তোমাদেরকে পড়ায়, আমরা দেখতে পাই যে আমার থেকে কত যোগ্যতাবান ছেলেমেয়েরা তারা চাকরি পরীক্ষা দিচ্ছে। এবং আমি এই বয়সে, তাদের বয়সে আমার যে অনুশীলন, আমার যে পড়াশোনা, সেই পড়াশোনা থেকে কত উচ্চ পর্যায়ে তাদের পড়াশোনা। সেই পড়াশোনার গতিকে তোমরা বাড়াও। তোমরা যোগ্যতাবান ছেলেমেয়েরা, তোমরা চাকরি পেলে জানবে আমি সম্মানীয়কে রেসপেক্ট করতে পারবো। যোগ্যতাবান ছেলেমেয়েরা তারা যোগ্য জায়গা পাক, এটা অন্তত আমার একদম অন্তর থেকে চাওয়া। ভালো থেকো, ভালো রেখো, শুভেচ্ছা রইল সবার প্রতি।